সংসদে যে আলোচনা শুনছিলাম বিরোধী দল থেকে নানা যে যে ধরনের মন্তব্য করা হচ্ছিল, এই জুলাই সনদের বাস্তবায়ন ভিন্নতা নিয়ে বিএনপিকে সংস্কার বিরোধী বলা হচ্ছে, এমনকি জুলাই বিরোধী বলা হয়েছে, এবং এটি নিয়ে বিএনপির সংসদ সদস্যরা বেশ অনেকেই বেশ উষ্মা প্রকাশ করেছেন যে আপনারা জুলাই বিরোধী বলা হচ্ছে এবং এটি প্রমাণের এক ধরনের চেষ্টা করা হচ্ছে। এই যে জুলাই বিরোধী বা সংস্কার বিরোধী বলা হয় বা হচ্ছে এখন বিএনপি, এটা শুনতে কেমন লাগে এখন, মানে খারাপ লাগে কিনা, বা এটা বলা হচ্ছে, আপনাদের জবাবটা কি? না, খারাপ তো লাগতেই পারে, কারণ আন্দোলন সংগ্রামী যারা একসাথে ছিলাম, আমাদের মধ্যে যখন আমরা একজন আরেকজনকে যখন দোষারোপ করছি তখন নিশ্চয়ই খারাপ লাগবে। তো ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা এবং অপরবিজ্ঞ আলোচক মঞ্জু ভাই। তো দেখুন যে এখানে যে বক্তব্যটা আছে, মঞ্জু ভাই যে বক্তব্যটা বলেছেন, এখানে একটা ছোট ফাঁক আছে। একটা হচ্ছে জুলাই সনদ, আর একটা হচ্ছে জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 25। ওকে, দুটা জিনিস। জুলাই সনদটা হচ্ছে একটা ঐক্যমতের দলিল, যাহা বৃষ্টিতে ভিজিয়া ছাতি ধরিয়া আমরা সবাই সই করিয়াছিলাম। এক্স্যাক্টলি। আর জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, এটার ভিত্তি হচ্ছে সন্দেহ ও বিশ্বাস। কারণ কি, এটা যখন এনসিপি বলছে আমরা স্বাক্ষর করিব না, এটা আইনি ভিত্তি কি? এই আইনি ভিত্তিটা হচ্ছে বেআইনি, যাহা আমি যদি এখানে প্রথমেই সন্দেহ করি, আপনি সুযোগ পাইলেই আমাকে একটা ঘুষি মারিয়া দিতে পারেন, আমি তো আপনার টেবিলে বসবো না, আমি দাওয়াত অ্যাকসেপ্ট করবই না, কিছুতেই না, আমি তো এখানে আসবো না। তো এইখানে এই যে জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 25, এই আদেশের ভিত্তিটা হচ্ছে এই পুরো কাজটা যা করলেন, জুলাই সনদ বানালেন, এইটার উপর এটা আপনি বাস্তবায়ন করবেন না, যাহারাই ক্ষমতায় যাইবেন তাহারা এটা বাস্তবায়ন করিবেন। এই জন্য আমি অ্যাডভান্স একটা আইনি ভিত্তি দিতে চাই, যেটা সম্পূর্ণ বেআইনিভাবে দিতে চাই। প্রথম বললেন এটা ডক্টর ইউনূস সই করতে হবে, মনে আছে সবাই বলছিলেন ডক্টর ইউনূস সই করতে হবে, ডক্টর ইউনূস সই করিবেন, চুপ্পু এটা সই করিলে আমরা মানিব না। তো ডক্টর ইউনূস সই করলে এখন জেলে থাকতো, তো ডক্টর ইউনূস সই করতে পারেন না এবং রাষ্ট্রপতি এটা সই করতে পারেন না, এটা প্রমাণিত হয়েছে। পরামর্শটা কে দিয়েছে সই করার জন্য? এখন আসুন, রাষ্ট্রপতিকে সই করতে পরামর্শটা দিয়েছেন ডক্টর ইউনূস, তাও কিছুটা তো রক্ষা রাষ্ট্রপতিকে দিয়ে 133টি অধ্যাদেশ সই করিয়েছেন, একটা আদেশ সই করিয়েছেন। একটা 133টি অধ্যাদেশের মধ্যে গণভোট অধ্যাদেশ ছাড়া বাকি সবগুলি অধ্যাদেশ আমি মনে করি সংবিধানসম্মত। গণভোট অধ্যাদেশটার সম্বন্ধে বিতর্ক আছে, যেহেতু ওনারা বলবেন যে এর আগেও তো এইরকম কাজকর্ম হয়েছে, সংবিধানের কিছু বাইরে গেছি, সংবিধানের কিছু ভিতরে আসছি, এই জন্য এটা ঠিক আছে, এটা নিয়ে বিতর্ক নাও করতে পারি। কিন্তু আদেশের যে 1973 সালের 7ই মার্চ নির্বাচন হয়েছে স্বাধীনতার পরে, এবং 1973-এর 7ই এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশন হচ্ছে, প্রথম অধিবেশনের প্রথম দিবস, ওই দিন থেকে আপনি চতুর্থ তফসিল অনুযায়ী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, এবং আপনি এইখানে আমার কাছে সবগুলি সংশোধনী সহ এই জায়গাটাতে আছে আর কি, একসাথে পাবেন আর কি, সবগুলি সংশোধনী এটার মধ্যে আছে। মানে এর আগে কি অবস্থায় ছিল, এর আগে কি অবস্থায় ছিল, এর আগে কি অবস্থায় ছিল, সকল আপডেটগুলো আছে, মানে সবগুলি সংশোধনী নিচে দেওয়া আছে আর কি, পরিশিষ্ট হিসেবে। তো আমি আপনাকে বলছি যে এই জন্য যে এইটাকে আর রাষ্ট্রপতি আদেশ সই করতে পারেন না। তো এখন আমার ভাইয়েরা বলেন 152তে ব্যাখ্যাতে আদেশ অধ্যাদেশ এইগুলি সহ সবগুলি আইন বলে বিবেচিত হবে। তো এটা একটি ব্যাখ্যাতে বলা হয়েছে, মানে এর অর্থ এই না পরবর্তীতে আদেশ জারি হবে। তো এখন আমার কথাটা হচ্ছে যে আমার মনে হয় যে আজকে বিএনপি যে কয়েকটা দেখলাম আদেশ, তারা বলছেন যে অধিকতর বিবেচনার জন্য, এবং বিরোধী দল যেহেতু কথা বলেছেন তাদেরও আরও বিবেচনার জন্য এই অধ্যাদেশগুলি পরে আলোচনা করে পাশ করবেন। আমি মনে করি যে এইগুলি যদি, কারণ এই অধ্যাদেশগুলি আমাদের দরকার, মানবাধিকার অধ্যাদেশ, এটি আমাদের দরকার না। আর আমি শেষ করি একটা সেকেন্ডের কথাটা,
গুম কমিশন অধ্যাদেশ এটা দরকার। আমি মনে করি যে মানবাধিকার কমিশনের মুজিবুদ্দিন ছিলেন কিনা, এই যে আমরা যে জিল্লুরের যে একটা অনুষ্ঠানে ছিলাম, কয়েকজন বলেন যে মানবাধিকার কমিশন ইজ ভেরি গুড, বাট একটা ধারা এটাকে ফিনিশ করে দিয়েছে। তো আমার মনে হয় যেহেতু আমরা এই সংসদটা তো 5 বছর, 5 বছরের জন্য আমরা তো 31 দিন না, 30 দিনের পরেও তো আমরা এইগুলোকে আরও সুন্দর করে আলাপ আলোচনা করে ক্রস সেকশন অফ পিপলের মতামত নিয়ে এইগুলোকে আমরা সুন্দর বিল আকারে আইনে পাশ করতে পারি। আচ্ছা, এইখানে আপনি বলছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটি রাষ্ট্রপতি দিতে পারেন এবং মোটামুটি বেআইনি। যদি তাই হয়, যখন এই আদেশটা জারি হলো, আপনারা এখন যেভাবে বলছেন, লাউডলি বলছেন এই জিনিসটা, তখন বলেননি কেন? কিংবা তখন কি মনে হচ্ছিল যে নির্বাচনটা হয়ে যাক তারপরে দেখি? আমি আপনাকে একটা কথা বলি, আমার বাচ্চার হাতে ফুল লোডেড একটা পিস্তল আপনি দিয়ে দিলেন। এখন আমার বাচ্চা বলতেছে পিস্তল লইয়া, বাবা এই যে এটিএন নিউজ লেখা অ্যান্টিকটা এটা দাও, আমি গুলি করে দিব। এখন আমাকে গুলি করবে না, ওর মাকে গুলি করবে না, দাদিকে গুলি করবে না, ওর গায়ে গুলি করবে। ও তো পিস্তল নিয়ে ঘোরাচ্ছে ফুল লোডেড। তো এটা তো ডক্টর ইউনূস এই কাজটা করেছেন। বাচ্চাদের হাতে এটা দিয়ে বলে যে আমরা তো এটা সই করিব না, আমরা এই করিয়ে ফেলবো, ওই করিয়ে ফেলবো, ওই করিয়ে ফেলবো। তো আমার দায়িত্ব কি? ওর হাত থেকে আগে পিস্তলটা উদ্ধার করা, মানে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা, আচ্ছা, স্বাভাবিক পরিবেশ তৈরি করা। তো ডক্টর ইউনূস যে এই কাজটি করেছেন, এবং আজকে আপনি দেখবেন যে আসিফ নজরুল বলেছেন বিবিসির সাথে সাক্ষাৎকারে যে এই যে আমেরিকার সাথে এই যে যুক্তরাষ্ট্রের সাথে, এমনকি উনি ব্যক্তিগত কিছু কথায় বিভিন্ন জনের কাছে বলেছেন যে উনি যেগুলো প্রয়োজন মনে করতেন সেইগুলো ছাড়া কোনো বিষয়েই তিনি বিভিন্ন উপদেষ্টাদেরকে ডাকতেন না। ডক্টর ইউনূস? হ্যাঁ, ডক্টর ইউনূস। এবং এইটা তো অনেকে জিজ্ঞেস করছেন যে এখন বলেন কেন, আগে বলেন নাই কেন? বলছে হ্যাঁ, আগে বলেন নাই, তারাও পদত্যাগের জন্য অপেক্ষা করছিলেন। আগে বলেন নাই। তো এইখানে ক্রুশ্চেভের একটা কথা আছে, আপনার একটা ছোট আমাদের মঞ্জু ভাইয়ের সামনে, এই জন্য আর কি বলছি আর কি। ক্রুশ্চেভের সময় পেছন থেকে একজন বলছিল যে আপনি তো স্ট্যালিনের সময় খুব ভালো অবস্থায় ছিলেন, তখন বলেন নাই কেন? তো উনি বলছেন কে বলছে দাঁড়াও, তো লোক দাঁড়ায় নাই, বলছে আজকে যে কারণে আপনি দাঁড়িয়ে কথা বলছেন না আমার সামনে, ওই দিন স্ট্যালিনের সামনেও আমি সেই কারণে, এই একই কারণে আমি সেই দিন দাঁড়িয়ে কথা বলছি। আসিফ নজরুলের ডিফেন্ড হচ্ছে যে তিনি এই কারণে, একই কারণে এই ডক্টর ইউনূসের সামনে দাঁড়িয়ে কথা